মিয়া সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা নিশ্চয়ই একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন, কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানবজমিনে পাবলিশড হয়েছে। আমরা দেখেছি অনেকে, কিন্তু যেটা হয় একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে, মানুষ গরু কিনতে ব্যস্ত আছে, অনেকে বাড়ি যাচ্ছেন, এবং তার চাইতে জরুরি কথা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টায় ঘটছিল, সেটা হলো আমাদের সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের যোগাযোগ মিয়ানমারের গুলিবর্ষণের কারণে বন্ধ ছিল অনেকগুলো দিন। সো ওই ইস্যুগুলো আলোচনা করতে করতে জনাব মিয়ার সম্পদ নিয়ে, মিয়া সাহেবের যত সম্পদ, এরকম একটা হেডলাইন সম্ভবত মানবজমিন দিয়েছে। তো মিয়া সাহেবের সম্পদ নিয়ে আমরা কথা বলি নেই। অবশ্য ওই ঘটনাগুলো না থাকলেও মিয়া সাহেবের সম্পদ নিয়ে হয়তো এত আলাপ হতো না, কারণ হচ্ছে তার যিনি বস ছিলেন সেটা হচ্ছে জনাব বেনজির, তার সম্পদ নিয়ে যেই লেভেলের কথাবার্তা আমাদের সামনে এসছে, তারপর আমাদের আসলে এই মিয়া সাহেবদের তো তার সাম পার্সেন্টেজ থাকবেই অন্তত দেশে। আমরা বারবার বলছি যে সম্পদ আমরা দেশে দেখছি, ইটস এ পার্সেন্টেজ, ইটস টিপ অফ দ্য আইসবার্গ। মূল আইসবার্গটা অনেক বড় এবং সেটা বিদেশে আছে। তো এটা আমরা জানি, তারপরও আমার মনে হয় একটা কথা বলে রাখা দরকার। মানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আমি বহুবার একটা কথা বলেছি, অনেকেই দুর্নীতি। বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত, এবং এই রকম একটা সরকার, একটা মাফিয়া স্বৈরাচারী সরকার, সে আসলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, দুর্নীতি করার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। আই রিপিট, আমি অনেকবার বলছি, ইটস দ্য ট্রেড অফ। তুমি আমার ডার্টি ওয়ার্কগুলো করো, বিরোধীদেরকে ঠ্যাঙাও, মারো, খুন করো, গুম করো, মামলা দাও, পেটাও, টর্চার করো, ওদের জনসমাবেশ ভেঙে দাও, শেষ করে দাও, তারপর তুমি যা ইচ্ছা তাই করো, টাকা কামাও, আর জাস্ট আমার ক্ষমতার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ তৈরি হয় এরকম কিছু করো না। দিস ইজ দ্য রেড লাইন, এই ট্রেড অফ। সো এটা থাকবে, আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, পুলিশের এই যে টাকা কামানো, এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস, মানুষের উপরে অন্যায়, অবিচার, টর্চার ভীষণভাবে জড়িত। অন্যান্য সেক্টরে প্রচুর করাপশন আছে। প্রশাসন কি করাপশন করে না? নিশ্চয়ই করে, বিভিন্ন পথে করে। আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে, এনপিআর, কাস্টমস, এই সেই যেখানে যাই, সব জায়গায় দুর্নীতি রাখা। ভূমি অফিস, কিছুদিন আগে অনুমান করতে পারি একজন ক্যাডার অফিসার তার চাকরি ছেড়ে ভূমি অফিসের সাব রেজিস্ট্রার হয়েছেন। কেন হতে চান আমরা এইটুকু বুঝি। প্রমোশনকে যুক্তি হিসাবে দেখানো হয়, আসল যুক্তিটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। যাই হোক, কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার, কারণ ওর সাথে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠার প্রশ্ন আছে। জনাব আসাদুজ্জামান মিয়ার কি কি আছে আমি আগেও একদিন দেখেছি, জনাব আজিজের সম্পদ নিয়ে মানবজমিন একটা ডিটেল রিপোর্ট করেছিল। পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই, এত এত একটার পর একটা আসতে থাকে। এখানে যা যা আছে কয়েকটা একটু পড়ি। পূর্বাচল নিউ টাউনের 1 নম্বর রোডের 406 বি রোড, এখানে 10 কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে। পূর্বাচলের সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল। 5 কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। আফতাবনগর 3 নম্বর সেক্টরের এইচ ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে, এটাও আসাদুজ্জামান মিয়ার। এটা 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট, সর্বোচ্চ 5 কাঠা বা সামান্য বেশি থাকে, কিন্তু ওনার 21 কাঠা আছে এখানে। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1-এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়ি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান যে এটা ভাড়া দেয়া হয়, যা স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8 রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। এটার মূল্য 10 কোটি টাকার মতো। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55-1 বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় 3 নম্বর ভবনে 3800 থেকে 4000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রয়োজন, আয়েশা সিদ্দিকা এই বাসায় নেই, ফ্ল্যাটটি তার নামে রয়েছে। ইস্কাটন গার্ডেন 13-এ প্রিয়নীর আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডির 12-এ সড়কের 69 নম্বর বাড়ির B25 ভবনে যোগাযোগ করে জানায় 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। বুঝতে পারছি।
অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ দেখে মনে উঠলো এখানে বেনজির সাহেবের একটা বালাখানা আছে, এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, জনগণ গিয়ে দেখে টেকে। 2018 সালে রাজুক থেকে বিশেষ কোটায় বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 41% জমি রয়েছে, যা কেনা 17 সালে। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরও 26% জমি। একই মৌজায় তার নামে 2019 সালে 5 ফেব্রুয়ারি কেনা হয় আরও 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31 শতক জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কৈশা মাইল কায়েতপাড়া মৌজায় 28 একর জমি কেনেন, 0.28 একর সরি। একই বছর একই মৌজায় আরও 32 শতক জমি কেনেন তিনি। ওই বছরই ওই যে কৈশ মাইল কায়েতপাড়া মৌজায় 0.60 একর জমি তার নামে কেনা হয়, পরে তা বিক্রি করে দেয়। এছাড়া 2019 সালে ওই একই জায়গায় 0.57 একর জমির পাওয়ার অফ অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী। এরকম দুই কোম্পানির অংশীদার হয়েছেন আফরোজা। তার মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানী রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দিয়েছিল, এবং এই যে মৌমিতা ট্রান্সপোর্টের যে ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান তার স্ত্রীর সৎ ভাই। এছাড়াও রয়েছে শিপইয়ার্ড কনসোর্টিয়াম নামে একটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান, তার মানে যারা মিয়া স্ত্রী। তার শ্যালকের নামে শ্রীপুরে 1.5 একর জমি রয়েছে। ভাগ্নে কালামের নামে গাজীপুরে জমি আছে 1.5 একর। এদের বলা হচ্ছে গ্রামে থাকা মিলনে আজ কোনো আয় নেই। ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা, তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের মালিক। আমরা একটা জিনিস বুঝতে পারি, আসলে বিভিন্ন রকমের নাম লেখা হয়, অনেক অনেক সম্পত্তি, অনেক অনেক সম্পদ। অবশ্যই বলবেন খুব বেশি তো না, এটা হতেই পারে তাদের। একটা কথা একটু বলে রাখা ভালো, মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আসছে, এই ডকুমেন্টগুলোর একটা ভ্যালু আছে, খুব গুরুত্বপূর্ণ ভ্যালু। আমরা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাপ করছে। দুর্নীতি নিয়ে শুধু আলাপ করা না, আমেরিকা একেবারে স্পেসিফিক স্টেপ নিয়েছে জনাব আজিজের বিরুদ্ধে দুর্নীতির জন্য স্যাংশন। অনেকবার বলেছি, বাট আই ওয়ান্ট টু রিপিট, কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি, এখন যারা দেখছে তাদের জেনে রাখা দরকার। জনাব আজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন। তাকে স্যাংশন দেওয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা, ক্লিপ্টোক্রাসি ইংরেজিতে বলে, চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন। এবং তার কারণে যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে। এটা বড়, খুবই বড় একটা সংকটের জায়গা। তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বেরোচ্ছে আমাদের সামনে, তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে যে প্রথম কথাটা হচ্ছে, এটা কি জাস্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম? আমরা কি শুধু তাই ধরবো, আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেল, নাকি এটা কোনো সিনক্রোনাইজড অ্যাটেম্পটের পার্ট? এই প্রশ্নগুলো আমাদের একটু ভাবতে হবে। ধরুন যারা আসাদুজ্জামান মিয়া সাহেবের যে সম্পত্তির সন্ধান পাওয়া গেল, এবার যে যাই বলুক না কেন, আমরা জানি উনি নানান রকম কথা বলবেন এগুলো সব বৈধ উপার্জন দিয়ে কেনা ইত্যাদি ইত্যাদি। অনেকগুলো স্বীকার করবেন, অনেকগুলো স্বীকার করবেন না, যা করেন জনাব বেনজির করেছিল আমাদের মনে আছে তো। ওই ভাবসাব নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন, যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট দাম্ভিক লোকটাকে। কিন্তু উনিও হয়তো তাই করবেন, অনেকগুলো স্বীকার করবেন না, কিছু কিছু বলবেন না, এটা ঠিকঠাক মতো এভাবে পাওয়া গেছে, বৈধভাবে করা হয়েছে, এইসব বলার সব টেন্ডেন্সি থাকবে। কিন্তু জরুরি কথাটা ছিল তো ইনভেস্টিগেট করতে হবে, এবং ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা তার দিকে আমি ধারণা করি আমেরিকার দৃষ্টি থাকবে। জনাব ডোনাল্ড লু ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি আজিজ সম্পর্কে বলেছিলেন যে তার এই স্যাংশনের পরে আমেরিকা বলছেন যে
মানে আমেরিকা খেয়াল করছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করবে টরবে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারা দেখতে চান সরকার এই ব্যাপারে কতটুকু কি করছে, কতটুকু আন্তরিক সরকার। ঠিক এই জিনিসটাই আসলে এই জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে। অ্যাটলিস্ট আমেরিকা উইল ফলো দ্যাট। এবং সেটা যদি না হয় এইসব মানুষজনের বিরুদ্ধেও আরও স্যাংশন আসার সম্ভাবনা আছে। আমি বলছি না এটা আসবেই, বাট দ্যাটস এ প্রবাবিলিটি, সম্ভাবনা থাকেই। কিন্তু ওই যে বললাম যে এই ব্যাপারটা কি আসলে যে শুট করে তথ্য পাওয়া গেল দিয়ে দেওয়া হলো, নাকি আসলে এটা কোনো একটা সিনক্রোনাইজ প্ল্যান্ড চেষ্টার অংশ যে এই তথ্যগুলো বেরোবে, তারপর এরকম করে কোনো কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে কি নিচ্ছে না সেগুলো দেখা হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ তথ্য পাওয়া একটা পত্রিকার জন্য ইনভেস্টিগেট করে সোজা কাজ না। যেই পাক, যেভাবেই পাক, যে সোর্স থেকেই পাওয়া যাক পত্রিকায়, সেটার পেছনেও বাংলাদেশেরই কেউ না কেউ, আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশেরই কেউ না কেউ হেল্প করছে। এক সময় তো আপনি তদন্ত করতে যাচ্ছেন, আপনার একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমও যদি হয়ে থাকে, আগে মানুষের সাথে কথা বলতো না, এখনও কি মানুষ সাথে কথা বলছে? নাকি আর কেউ তথ্য দেওয়ার চেষ্টা করছে? এই তথ্য পেয়ে এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে। এই প্রশ্নগুলো আসলে খুব সিরিয়াসলি আসবে। যদি সেটা হয়ে থাকে, যে তথ্যগুলো তুলে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এই প্রশ্ন মাথায় আমরা রাখবই, সেটা হচ্ছে কোনো একটা সিনক্রোনাইজড প্ল্যান আছে, সিনক্রোনাইজড প্ল্যান আছে। জনাব এস আলমের বিরুদ্ধে টাকা পাচারের যে রিপোর্ট এসেছিল ডেইলি স্টারে, ইট ওয়াজ সো ডিটেইলড, এবং আমরা এখন পর্যন্ত দেখব যে খুব বেশি পদক্ষেপ নেওয়া হয় নাই। আমেরিকার এই যে 7031C যে ধারায় আপনার দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো, সেই স্টেপ যে কারো বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে নেওয়া যায়। সো এরকম একটা ব্যবসায়ী, তার বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করছে না, সেটাও দেখা হতে পারে। পলিটিশিয়ান যেন সাইফুজ্জামান চৌধুরী, তার মানি লন্ডারিংয়ের ডিটেইলড রিপোর্ট, একেবারে কোথায় কোথায় কি আছে না আছে সেটা আছে, তদন্ত নেই। সো রাজনীতিবিদদের বিরুদ্ধে হতে পারে, প্রবাবিলিটি আছে। আর ম্যাগনিটস্কি অ্যাক্ট তো আছে, যেখানে দুর্নীতি মানবাধিকার দুটো নিয়েই কথা বলার কথা আছে। সুতরাং যারা বিয়ার এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না, এটাকে আমি একটা কন্টিনিউয়েশন হিসাবে দেখতে চাই। সেটা যদি সত্য হয়ে থাকে, আমরা ধারণা করি এই ধরনের আরও ঘটনা আমাদের সামনে আসবে, এবং সেটার উপরে ভিত্তি করে বিভিন্ন দিকে নানান কিছু ঘটার সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা, আপনি রিটায়ার করলে, আমরা জানি না যে কোনো একদিন হয়তো এটাও হবে যে সার্ভিং পুলিশ অফিসারদের বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট এসে হাজির হয় কিনা জানি না, কিন্তু রিটায়ার করলে এগুলো থলের বিড়াল এভাবে বেরোবে, এই ঝুঁকি যদি থাকে, এটা শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে তা না, এটা সরকারে যারা কাজ করছেন, সরকারকে ক্ষমতায় থাকতে যারা বিরোধীদেরকে যাচ্ছে তাই করে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে ক্ষমতায় রাখছেন, তাদের মনোবলে সিরিয়াস চিট ধরাবে। এবং আবারও বলছি, বহুবার বলেছি, সামনে বছরখানেক পরই ডলারের যে রিজার্ভের যে ক্রাইসিস দেখা যাচ্ছে, অর্থনীতিকে যেভাবে আপনি মন্দার মধ্যে ফেলে দিয়েছেন প্ল্যান করে ডলার বাঁচাতে, এই সব কিছু যখন যোগ হবে, সেই ক্রুশাল সময়টার যদি যাই, তখন যদি সরকারের জন্য ব্লাইন্ডলি লাঠি হাতে ধরার লোকজন না থাকে, সরকারের জন্য পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। জনাব আসাদুজ্জামান মিয়ার যে তথ্য আমাদের সামনে এসছে, আমার কাছে মনে হয় এগুলো মানে ভবিষ্যতে যারা অ্যাটলিস্ট এই মুহূর্তে যারা সার্ভিং আছেন, তাদের যে কোনো সমস্যা তৈরি করবেই তাদের মধ্যে।